আজকে আমরা আলোচনা করব খুব পুরনো কিন্তু ভীষণ মন ছুঁয়ে যাওয়া একটা গল্প নিয়ে। গল্পটা হলো বটবৃক্ষ হরিণের। এটা জাতক কাহিনী, মানে গৌতম বুদ্ধের পূর্বজন্মের গল্প আর কি। হ্যাঁ, যেখানে নানা রকম নৈতিক গুণের কথা বলা হয়েছে, তাই না? একদম। তো আমাদের আজকের কাজ হলো এই গল্পের গভীরে একটু ঢোকা, এর আসল মানেটা বোঝা, আর দেখতে চেষ্টা করা যে আজকের দিনের প্রাসঙ্গিকতা ঠিক কথায়। ঠিক। শুরুতেই বলি, বটবৃক্ষ হরিণ নামটা যেমন সুন্দর, গল্পটাও তেমনই। হিমালয়ের কাছে এক বনে থাকতো দুটো হরিণের দল, সেখান থেকে শুরু। হ্যাঁ, এই প্রেক্ষাপটটা একটু পরিষ্কার করা দরকার। মানে হিমালয়ের কাছাকাছি সেই বনে ছিল দুটো বেশ বড় হরিণের দল। দুটো দল? হ্যাঁ, দুটো। আর তারা কিন্তু বেশ শান্তিতেই ছিল একসাথে। এক দলের নেতার নাম বটবৃক্ষ হরিণ, গায়ের রং ছিল সোনার মতো। ও। আর অন্য দলের নেতা কালাবরণ হরিণ। দুটো দলেই প্রায় ৫০০ করে হরিণ, ভাবুন একবার। অনেক তো। হ্যাঁ, তারা একসঙ্গেই থাকতো, একই জায়গায় জল খেত, তো বেশ একটা ছন্দে চলছিল জীবন। কিন্তু ভাবার বিষয় হলো, এই যে শান্তি, এই স্থিতিশীল অবস্থা, এটা কিভাবে হঠাৎ একটা চরম সংকটের মুখে পড়ল, আর সেই সংকট তাদের কি করতে বাধ্য করলো, এই প্রতিক্রিয়াটাই কিন্তু গল্পের আসল জায়গা। একদম। সংকটটা তো এলো রাজার একটা অদ্ভুত সিদ্ধান্ত থেকে, তাই না? বেশ নিষ্ঠুরও বলতে পারেন। হ্যাঁ, রাজা মৃগয়া ভালোবাসতেন। তো তিনি একদিন মন্ত্রীকে ডেকে বললেন, শোনো, রোজ রাজভোজের জন্য তাজা হরিণের মাংস চাই, কিন্তু রোজ লোক নিয়ে বনে গিয়ে শিকার, এত ঝামেলা আমার ভাল লাগে না। আচ্ছা। এমন ব্যবস্থা করো যাতে রোজ একটা করে হরিণ নিজে থেকে রাজবাড়িতে চলে আসে। নিজে থেকে? হরিণ নিজে থেকে আসবে মরতে? হ্যাঁ, এমনই নির্দেশ। তো মন্ত্রীর নির্দেশে রাজকর্মচারীরা বনে গিয়ে বিরাট এলাকা বেড়া দিয়ে দিল, যাতে পালাতে না পারে। ঠিক তাই। তারপর হরিণগুলোকে তাড়িয়ে ওই বেড় দেয়া জায়গায় ঢোকালো, আর রাজার ঘোষণা জানিয়ে দেয়া হলো, প্রতিদিন পালা করে একটা হরিণকে রাজবাড়িতে যেতে হবে রাজার খাবারের জন্য। সর্বনাশ! স্বাভাবিকভাবে হরিণদের মধ্যে তখন ভয়, আতঙ্ক, মানে যে জীবন ছিল খোলা আকাশের নিচে স্বাধীন, সেটা একদম বন্দি দশা হয়ে গেল। হ্যাঁ, যেখানে শুধু মৃত্যুর অপেক্ষা, রোজকার ভয়, কাল কার পালা আসবে কে জানে। এখানেই গল্পটা মোড় নেয়। যখন সবাই ভয় পাচ্ছে, পালাবার চেষ্টা করছে, তখন বটবৃক্ষ হরিণ সেই এগিয়ে এলো অন্যরকম একটা প্রস্তাব নিয়ে। ভয়ের বদলে সমাধান। হ্যাঁ, কিন্তু সেটা কি আদৌ সমাধান ছিল? সেটাই প্রশ্ন। কি ছিল সেই প্রস্তাব? বটবৃক্ষের হরিণের প্রস্তাবটা ছিল, মানে সেই অবস্থার বিচারে হয়তো কিছুটা বাস্তবসম্মত, কিন্তু ভীষণ কঠিন। কি রকম? সে দুই দলের হরিণদের ডেকে বলল, শোনো, এভাবে রোজ রাজার লোকেদের হাতে তাড়া খেয়ে জখম হয়ে মরা বা সারাক্ষণ ভয়ে ভয়ে থাকা, এর চেয়ে আমরা একটা নিয়ম করি। নিয়ম? হ্যাঁ, আমরাই ঠিক করব রোজ কে যাবে। দুই দল থেকে একদিন অন্তর অন্তর পালা করে একজন করে স্বেচ্ছায় রাজার কাছে যাবে। স্বেচ্ছায়? এতে অন্তত বাকিরা দিনের বাকি সময়টা মানে একটু শান্তিতে থাকতে পারবে। যদিও জানে যে একদিন তারও পালা আসবে। ঠিক। মৃত্যু যখন আসবেই, তখন সেটাকে এইভাবে মেনে নেওয়া হয়তো একটু কম যন্ত্রণার। এটাই ছিল তার যুক্তি। এর মধ্যে একটা অদ্ভুত, মানে বিষণ্ণ নিয়মানুবর্তিতা আছে, তাই না? হ্যাঁ, আছে। জীবন যখন অনিশ্চিত, তখন সেটাকে একটা নিয়মে বাঁধার চেষ্টা। একদিকে অসহায় আত্মসমর্পণ, আবার অন্য দিক থেকে দেখলে মানে চরম বিপদেও নিজেদের ভাগ্যকে একটু হলেও নিয়ন্ত্রণ করার একটা করুণ চেষ্টা। কিন্তু এটা কি নেতৃত্ব, নাকি একরকম ঠান্ডা হিসাব যে একজন মরবে বাকিরা বাঁচবে আজকের মতো? হয়তো দুটোই। মানে এই সমাধান হয়তো সবার ভালো লাগেনি, কিন্তু অন্য কোনো উপায়ও তো ছিল না। এটাই ছিল হয়তো টিকে থাকার পথ। সত্যি সাংঘাতিক পরিস্থিতি, আর তার চেয়েও কঠিন সিদ্ধান্ত, নিজেদের টিকিয়ে রাখার এক মর্মান্তিক উপায়। তো বটবৃক্ষ হরিণের প্রস্তাবে সবাই রাজি হলো। সেই নিয়ম মেনেই দিন কাটতে লাগলো। প্রতিদিন একজন করে যায়। হ্যাঁ, রোজ সকালে জানা যায় আজ কার পালা। দুই দল থেকে পালা করে একজন মাথা নিচু করে রাজবাড়ির দিকে যায়, নিশ্চিত মৃত্যুর দিকে। আর বাকিরা হয়তো একটু স্বস্তি পায় যে আজ তারা বেঁচে গেল, কিন্তু পরক্ষণেই আবার কালকের ভয়। এই ভয়ঙ্কর নিয়ম চলতেই থাকলো। হ্যাঁ, চলতে চলতে একদিন গল্পটা একেবারে ক্লাইম্যাক্সে পৌঁছালো। পালা এলো এক গর্ভবতী হরিণীর। সে ছিল আসন্ন প্রসবা, তার সন্তান তখনও জন্মায়নি। ঠিক এইখানেই তো গল্পটা একটা গভীর নৈতিক প্রশ্নের সামনে দাঁড় করায় আমাদের। একদম। একদিকে নিয়ম,
যা মানতেই হবে, নয়তো সব ভেঙে পড়বে। আর অন্যদিকে মাতৃত্ব, একটা নতুন জীবন, এই সংঘাতটাই তো আসল। হ্যাঁ, সেই হরিণই ছিল কালাবরণ হরিণের দলের। নিয়ম অনুযায়ী তার পালা আসতেই সে কান্নায় ভেঙে পড়ল। সে কি তার নেতার কাছে গিয়েছিল? হ্যাঁ, কালাবরণ হরিণের কাছে গিয়ে মিনতি করল, কিন্তু কালাবরণ নিয়ম ভাঙতে রাজি হল না। আচ্ছা। তখন সে কাঁদতে কাঁদতে গেল বটবৃক্ষ হরিণের কাছে। তার আবেদনটা খুব সহজ, কিন্তু কি বলবো। কি বলেছিল সে? সে বলল, হে আর্য বটবৃক্ষ, আমার পেটের সন্তান, জানি আজ আমার পালা, কিন্তু আমার সন্তান তো পৃথিবীর আলো দেখেনি, ওর তো দোষ নেই। আমায় শুধু কয়েকটা দিন ভিক্ষা দিন, বাচ্চাটা জন্মাক, তারপর আমি নিজে গিয়ে পালা পূর্ণ করব, দয়া করুন। এই কথাগুলো শোনার পর তো পরিস্থিতি আরও জটিল হয়ে গেল। বটবৃক্ষ হরিণের জন্য এটা তো বিরাট পরীক্ষা ছিল, তাই না? একদিকে নিয়ম রক্ষার দায়িত্ব, যা সবার সম্মতিতে তৈরি। হ্যাঁ, না মানলে হয়তো আরো বিশৃঙ্খলা হবে, রাজা রেগে যাবেন। আর অন্যদিকে এক অসহায় মায়ের আকুতি, একটা নিষ্পাপ শিশুর জীবন। কি করলো তখন বটবৃক্ষ হরিণ? এখানেই তো তার মহত্ব। বটবৃক্ষ হরিণের প্রতিক্রিয়াটা, এখানেই সে শুধু একজন দলনেতা থেকে অন্য মাত্রায় পৌঁছে যায়। সে ওই হরিণীর কান্না শুনে স্থির থাকতে পারল না। তার করুণা হলো। হ্যাঁ, সে ভাবল, একে মরতে দেওয়া যায় না, ওর সন্তানের কোনো দোষ নেই, কিন্তু নিয়মও তো ভাঙা যায় না। আজ ছাড় দিলে কাল আরেকজন চাইবে। ঠিক, তাহলে উপায়? তখন বটবৃক্ষ হরিণ এমন একটা সিদ্ধান্ত নিল যা কেউ ভাবতেও পারেনি। সে ঠিক করল, ওই হরিণীর জীবনের বদলে সে নিজের জীবন দেবে। নিজের জীবন? হ্যাঁ, সে হরিণীকে বলল, তুমি ভয় পেও না, বাড়ি ফিরে যাও, তোমার জায়গায় আমি যাব। অবিশ্বাস্য। এই সিদ্ধান্তটা গল্পের মোড় পুরো ঘুরিয়ে দিল। এটা শুধু নেতৃত্ব নয়, এটা গভীরতম করুণা, অন্যের জন্য যে তার নিজের দলেরও নয়। তার আর তার অনাগত সন্তানের জন্য সর্বোচ্চ আত্মত্যাগ। একদম। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ সাধারণত আমরা ভাবি আত্মরক্ষাই আসল, নিজের স্বার্থটাই বড়। হ্যাঁ, বটবৃক্ষ হরিণের এই কাজটা সেই ধারণাকেই চ্যালেঞ্জ করে। সে কিন্তু নিয়ম ভাঙল না, নিয়মকে সম্মান দিয়েই নিজেকে এগিয়ে দিল। ঠিক, এটা নিছক দয়া নয়, এটা সক্রিয় করুণা, যা কাজে পরিণত হলো। ভাবা যায়, নিজের জীবনের বদলে অন্যকে বাঁচানো, আবার নিয়ম রক্ষা করে। এরপর কি হলো? বটবৃক্ষ হরিণ নিজেই গেল রাজদরবারে। হ্যাঁ, বটবৃক্ষ হরিণ একাই রওনা দিল রাজবাড়ির দিকে। রাজার লোকেরা তো প্রস্তুত ছিল নিশ্চয়ই। হ্যাঁ, তারা একটা হরিণকে আসতে দেখে ভাবল নিয়ম মতোই আসছে, কিন্তু যখন সেই সোনালী হরিণটাকে রাজার সামনে আনা হলো, রাজা অবাক হলেন। খুবই অবাক হলেন। তিনি বটবৃক্ষ হরিণকে চিনতেন, তার গায়ের রংটা ছিল অন্যরকম। হ্যাঁ, সোনার মতো। রাজা সিংহাসন থেকে নেমে এসে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমাকে না আমি অভয় দিয়েছিলাম? তোমার তো পালা আসার কথা নয়, কেন এসছো? বটবৃক্ষ হরিণ কি বলল? খুব শান্তভাবে কিন্তু দৃঢ় গলায় উত্তর দিল, মহারাজ, আজ এক গর্ভবতী হরিণীর পালা ছিল, তার সন্তান এখনো জন্মায়নি। তার জীবনের বদলে আমি আমার জীবন দিতে এসেছি, আপনি বরং আমাকেই গ্রহণ করুন। রাজার সামনে দাঁড়িয়ে একটা হরিণ স্বেচ্ছায় মৃত্যু চাইছে অন্যের জন্য, এটা তো রাজার চেনা জগৎটাকেই নাড়িয়ে দেওয়ার মতো ঘটনা। ঠিক তাই, যে রাজা শুধু নিজের ভোগবিলাস নিয়েই থেকেছেন, যার কাছে জীবনের দাম ছিল সামান্য, তার সামনে এই যেন এক সম্পূর্ণ অন্য জিনিস। কি করলেন তিনি? রাজার প্রতিক্রিয়া ছিল প্রথমে বিস্ময়, তারপর এক গভীর আত্ম উপলব্ধি। তিনি শুধু অবাক হননি, একেবারে স্তম্ভিত হয়ে গেছিলেন। একটা পশু, সামান্য হরিণ, সে কিনা অন্যের জীবন বাঁচাতে নিজের জীবন দিতে তৈরি, তাও এত শান্তভাবে, কোনো অভিযোগ ছাড়া। বটবৃক্ষ হরিণের চোখের দিকে তাকিয়ে রাজা হয়তো প্রথমবার, হয়তো প্রথমবার নিজের নিষ্ঠুরতা, নিজের জীবনের অসারতা বুঝতে পারলেন। ওই হরিণের নিঃস্বার্থ ত্যাগ, তার চোখের করুণা, তার মহত্ব রাজার মনে আঘাত করল। একদম, রাজার কঠিন হৃদয়ে গিয়ে ঘা দিল। তিনি হয়তো ভাবলেন, আমি মানুষ হয়ে পশুর মতো কাজ করছি, আর এ পশু হয়েও মানুষের চেয়ে মহৎ। এই উপলব্ধিটা কি রাজার মধ্যে কোনো পরিবর্তন আনলো? আমূল পরিবর্তন। এটা শুধু এক মুহূর্তের আবেগ ছিল না, এটা ছিল গভীর বোধোদয়। তার মানে রাজা এতটাই প্রভাবিত হলেন যে তিনি শুধু বটবৃক্ষ হরিণকেই নয়, ওই গর্ভবতী হরিণী সহ সব হরিণকে অভয় দিলেন। সব হরিণকে? হ্যাঁ, তিনি আদেশ দিলেন,
আজ থেকে আমার রাজ্যে কোনো হরিণ শিকার করা হবে না। শুধু ওই বেড় দেওয়া জায়গায় নয়? না, রাজ্যের কোথাও কোনো পশু পাখি মারা চলবে না। সব প্রাণী নির্ভয়ে থাকবে। বাহ, বনে আবার শান্তি ফিরে এলো তাহলে। হ্যাঁ, আর বড় করে দেখলে এই ঘটনাটা করুণার যে কি বিশাল শক্তি তার একটা অসাধারণ উদাহরণ। ঠিক। এটা দেখায় যে গভীর সহানুভূতি, নিঃস্বার্থ ভালোবাসা, আত্মত্যাগ এগুলো শুধু ব্যক্তি মানুষকে ভালো করে না, এগুলো সমাজের নিয়ম, রাষ্ট্রের নিষ্ঠুরতাকেও বদলে দিতে পারে। বটবৃক্ষ হরিণের একটা কাজ পুরো সিস্টেমটাকেই নাড়িয়ে দিল। একদম অবিশ্বাস্য। সত্যি, একটা সিদ্ধান্ত, একটা নিঃস্বার্থ কাজ শুধু কিছু প্রাণ বাঁচালো না, একটা রাজ্যের নীতি বদলে দিল। তাহলে এই গল্পটা থেকে আজকের দিনে আমরা কি শিখতে পারি? যদি আমাদের চারপাশের পৃথিবীর দিকে তাকাই, যেখানে লোভ, ভয়, ক্ষমতা, স্বার্থপরতা এসবেরই দাপট দেখি, হ্যাঁ, যেখানে মানুষ মানুষ থেকে দূরে সরে যাচ্ছে, সেখানে এই হাজার হাজার বছরের পুরনো গল্পটা যেন আরও বেশি প্রাসঙ্গিক মনে হয়, তাই না? ঠিক তো? ঠিক তো। বটবৃক্ষ হরিণ যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে করুণা, ত্যাগ, সহমর্মিতা এই গুণগুলোই আসল, যে অন্যের কষ্ট বোঝে, অন্যের ভালোর জন্য নিজের আরাম, নিজের স্বার্থ ছাড়তে পারে। সেই তো প্রকৃত নায়ক। হ্যাঁ, সেই উন্নত। এটা তো শুধু হরিণের গল্প নয়, এটা মানবতার গল্প। একদম। আজকের এই জটিল সময়ে দাঁড়িয়ে করুণা বা এমপ্যাথি, মানে অন্যের জায়গায় নিজেকে বসিয়ে তার কষ্টটা বোঝার ক্ষমতা, এটাই হয়তো আমাদের সবচেয়ে বড় মানবিক সম্পদ, মনুষ্যত্বের পরিচয়। হ্যাঁ, এই গল্পটা শুধু নীতিশিক্ষা দেয় না, আমাদের সামনে একটা জরুরি প্রশ্নও রাখে। কি প্রশ্ন? যে আমরা আমাদের নিজেদের জীবনে, পরিবারে, কাজে, সমাজে এই করুণা আর সহানুভূতির চর্চা কিভাবে করতে পারি? এটা কি শুধুই একটা আবেগ যা আসে আর যায়, নাকি এর জন্য সচেতন চেষ্টা দরকার, অনুশীলন দরকার? অন্যের জন্য সহানুভূতি দেখানো কি সবসময় সহজ? বটবৃক্ষ হরিণের মতো আত্মত্যাগ হয়তো সবার পক্ষে সম্ভব নয়, কিন্তু তার দেখানো পথে কিছুটা হলেও কি হাঁটা যায় না? এটাই প্রশ্ন। সত্যি ভাবার বিষয়। আজকের আলোচনা জুড়ে ছিল বটবৃক্ষ হরিণের এই অসাধারণ জাতক কাহিনী। আমরা দেখলাম কিভাবে করুণা, নেতৃত্ব আর আত্মত্যাগের মাধ্যমে একটা হরিণ শুধু তার প্রজাতিকেই বাঁচায়নি, বরং এক নিষ্ঠুর রাজার মনেও পরিবর্তন এনেছিল। হ্যাঁ, যা একটা বড় পরিবর্তনের শুরু। কিন্তু এই শিক্ষাটা আজকের দিনে কাজে লাগানো কতটা সহজ, যখন চারদিকে এত প্রতিযোগিতা, এত নিজেকে নিয়ে থাকা? এখানেই তো গল্পটার চিরন্তন আবেদন। নৈতিকতা, অন্যের কষ্টে সহানুভূতি রাখো, তবেই তুমি মানুষ। এই বার্তাটা কিন্তু আজও পথ দেখাতে পারে। আর আমাদের আজকের আলোচনার শেষে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই, কি বলেন? হ্যাঁ, নিশ্চয়ই। আমরা প্রতিনিয়ত যেখানে নিজেদের ইচ্ছা, নিজেদের চাহিদা আর পারিপার্শ্বিক বা অন্যের ভালোর মধ্যে একটা টানাপোড়েনে থাকি, হ্যাঁ, এটা তো সত্যি। সেখানে ভারসাম্য রাখার জন্য এই প্রাচীন গল্পটা আমাদের কি পথ দেখাতে পারে? সহানুভূতি কি কেবলই একটা অনুভূতি, নাকি এটা একটা সচেতন সিদ্ধান্ত, নিজের ভেতরের ভালোটাকে বেছে নেওয়ার একটা পথ? এই প্রশ্নের উত্তর খোঁজার মধ্যেই হয়তো লুকিয়ে আছে নিজেদের আরও একটু ভালো মানুষ হয়ে ওঠার চেষ্টা। হয়তো তাই